আজকে আমরা ইনসিটু সংরক্ষণের বায়োস্ফিয়ার রিজার্ভ সম্বন্ধে জানব। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে আগের যে ইনসিটু সংরক্ষণের আমরা উদাহরণ বলেছি, অর্থাৎ ন্যাশনাল পার্ক বলো বা অভয়ারণ্য বলো বা সংরক্ষিত বনাঞ্চল বলো, সেখান থেকে একটু আলাদা। বায়োস্ফিয়ার রিজার্ভে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলকে, অর্থাৎ ধরো কোনো বনাঞ্চলকে যদি আমরা ধরি, অনেকটা বড় একটা বন আছে, সেই যে বনটাকে আমরা সংরক্ষণ করব, সেটার কিন্তু বহুমুখী উদ্দেশ্য থাকবে, অর্থাৎ একাধিক উদ্দেশ্য থাকবে। এবং এই একাধিক উদ্দেশ্যগুলো সম্পাদিত করার জন্য সরকার কি করেছে, সেই নির্দিষ্ট অঞ্চলটাকে, সেই বনাঞ্চলটাকে প্রথমে কতকগুলি অঞ্চল ভিত্তিক ভাগ করেছে। তারপর সেই অঞ্চল ভিত্তিক ভাগ করার পর শুধু অঞ্চল ভিত্তিক না, সেগুলোকে কিন্তু সেই অঞ্চলের বিশেষ ক্রিয়াকলাপের উপর নির্ভর করেও কিন্তু আরও কিছু অঞ্চলগুলোতে ভাগ করা হয়েছে। এবং এইভাবে ভাগ করে করে সেখানে কিন্তু সেখানের যে ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ বা সেখানে যে বন্য প্রাণী আছে বা সেখানে যে বনজ সম্পদ আছে বা ঐতিহাসিক যে স্থান আছে, সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। বা সেই এরিয়ায় যদি কোনো নদী নালা পড়ে যায়, সেই নদী নালাও তার মধ্যে অন্তর্গত, নদী ফলে কি জলজ জীবও তার মধ্যে অন্তর্গত হতে পড়ছে। তাহলে এতগুলো উদ্দেশ্য হচ্ছে কোনো এরিয়াকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভের যদি সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞা হিসেবে কি বলবো না, একটি বিশেষ অঞ্চল যেখানে বহুমুখী ব্যবহারের উপযোগী যে জমিগুলো আছে, সেই জমিগুলোকে অঞ্চলভিত্তিক ও নির্দিষ্ট ক্রিয়াকর্মভিত্তিক কতকগুলি নির্দিষ্ট অংশে বিভক্ত করে বন্যপ্রাণী, বনজ সম্পদ ও ঐতিহাসিক স্থানের সংরক্ষণ করা হচ্ছে। সেই এরিয়াকে বা সেই অঞ্চলকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ বলবো। এই বায়োস্ফিয়ার রিজার্ভ যে প্রোগ্রাম, এটা কিন্তু ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের অন্তর্গত। ঠিক আছে, এক্ষেত্রে শর্ট কোশ্চেন আমাদের আছে, যেমন ইউনেস্কোটা কি, ইউনেস্কোর ফুল ফর্মটা আছে ইউনাইটেড নেশন এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এর আন্ডারে কি প্রোগ্রাম না, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম। এখানেও শর্ট কোশ্চেন আছে, MABর ফুল ফর্ম কি, অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার বা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম। ঠিক আছে, এই যে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রামের অন্তর্গত বায়োস্ফিয়ার রিজার্ভটা IUCN-এর ক্যাটাগরির 5-এর মধ্যে পড়ছে। IUCN আমরা অনেকবার বলেছি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। ঠিক আছে, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের সংজ্ঞা আমরা জানলাম। বৈশিষ্ট্য যদি আমরা বলি, আমরা যেটা বললাম যে কোনো সেই অঞ্চলকে কতগুলো নির্দিষ্ট অঞ্চলে ভাগ করা হচ্ছে এবং বিভিন্ন সেখানকার সম্পদগুলোকে, বনজ সম্পদ, বন্য প্রাণী সম্পদ, ঐতিহাসিক সম্পদ, ভৌগোলিক সম্পদকে আমরা সংরক্ষণ করছি। অর্থাৎ কোনো ধরো একটা বন ধরা হলো, তার যে একেবারে মাঝখানের এরিয়া, তোমরা যদি এই ছবিটা দেখো, ধরো এই যে বাইরের যে কালো দাগটা, এটা টোটাল বনাঞ্চল। একেবারের ভেতরের যে অংশ, এটাকে বলা হচ্ছে কোর এরিয়া। কোর এরিয়া মানে হচ্ছে কেন্দ্রীয় অঞ্চল। কেন্দ্রীয় অঞ্চলে কি করা হয় না, কেন্দ্রীয় অঞ্চলে কিন্তু কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, এটা আইন করা আছে। এক্ষেত্রে তাহলে কারা প্রবেশ করতে পারবে, এক্ষেত্রে যারা এই সংরক্ষণ কার্যে যুক্ত বা সরকার অধীনস্থ যে সংস্থা এটাকে নিয়ন্ত্রণ করে, তারা কিন্তু এক্ষেত্রে প্রবেশ করতে পারবে। এছাড়াও কারা পারবে, এছাড়াও হচ্ছে যারা রিসার্চ অর্থাৎ গবেষণার কার্যের সঙ্গে যুক্ত, তারা কিন্তু বিশেষ অনুমতি ছাড়া এখানে ঢুকতে পারবে না। 2 নাম্বার হচ্ছে দেখো বাফার অঞ্চল। বাফার অঞ্চল মানে হচ্ছে ছবির দেখে দেখে কোরের ঠিক বাইরের যে অংশটা, একে বাফার অঞ্চল বলা হচ্ছে। এক্ষেত্রে কিন্তু প্রবেশ যে অধিকার সেটা নিয়ন্ত্রিত, অর্থাৎ কিছু নির্দিষ্ট আইন দ্বারা বা অনুমতি নিয়ে প্রবেশ করা যাবে। 3 নাম্বার হচ্ছে ট্রানজিশন অঞ্চল, অর্থাৎ একেবারে যে বাইরের অঞ্চলটা সেটা হচ্ছে ট্রানজিশন অঞ্চল। এই ট্রানজিশন অঞ্চলে কিন্তু তোমরা যদি কোনো বনভূমিতে বেড়াতে গিয়ে থাকো, তাহলে দেখবে
বন্য বন বা বনাঞ্চলের যে বাইরের দিকের অংশগুলো সেগুলোতে কিন্তু অনেক পাড়া থাকে বা গ্রামীণ কিছু বসতিও থাকে। অর্থাৎ সেই যে বসতি, সেই স্থানের যে লোকজন, সেই স্থানের লোকজনকে দিয়েই কিন্তু তাদেরকে দায়িত্ব দেওয়া হয় বন সংরক্ষণের বিভিন্ন কাজে বা দেখাশোনা করার জন্যে। সেই লোকগুলো কিন্তু সেই অংশে যাতায়াত করতে পারে, বসবাস তো তাদের আছে, বা তারা যারা সংরক্ষণ কার্যে যুক্ত তারা কিন্তু প্রবেশ করতে পারবে। আর একটা ভাগ করা হয় যেটা পুনরুদ্ধার অঞ্চল, অর্থাৎ আমরা পুনরুদ্ধার করব। কি পুনরুদ্ধার করব? ধরো বর্তমানে কি হচ্ছে, কোনো বনজ অঞ্চলকে মানুষ তাদের কৃষিকার্যের জন্য, রাস্তাঘাট করার জন্য কেটে ফেলছে, কেটে সেখানে জমি করছে, রাস্তা করছে। তাহলে এই যে বাইরের অংশ, অর্থাৎ ট্রানজিশন অঞ্চলের বাইরের অংশটাতেই আমরা যদি গাছপালা বসাই তাহলে কি হবে, বনাঞ্চলের এরিয়াটা বাড়বে। বা এটাকে যদি সংরক্ষণ করি বা মানুষের মানুষের যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু আমরা প্রাকৃতিক সম্পদকে আরও সংরক্ষিত করতে পারি, অর্থাৎ পুনরুদ্ধার করতে পারি সেই জায়গাটাকে। ঠিক আছে, এই হলো বৈশিষ্ট্য। আমরা যদি উদ্দেশ্যের দিকে দেখি, উদ্দেশ্য সবগুলো সংরক্ষণের, অর্থাৎ ইনসিটু সংরক্ষণের উদ্দেশ্য একই রকম। প্রথম 1 নাম্বার হচ্ছে সংরক্ষণ কার্য, অর্থাৎ আমরা অনেকবার বলেছি এক্ষেত্রে বন্যপ্রাণী, বনজ সম্পদ, ঐতিহাসিক সম্পদ, প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করছি। 2 নাম্বার হচ্ছে উন্নয়ন কার্য, বিভিন্ন আমরা যদি অর্থনৈতিক উন্নয়ন করতে পারি সেই অঞ্চলের, সেটাকে এর মধ্যে ধার্য করা হচ্ছে। 3 নাম্বার হচ্ছে লজিস্টিক কথার মানে হচ্ছে এখানে ওই বনাঞ্চলের মধ্যে বা আমরা এটাকে জাতীয় স্তর অর্থাৎ দেশের মধ্যে বা আন্তর্জাতিক স্তরের মধ্যে কি করতে পারি, এখানে গবেষণা, এখানে আমরা পর্যবেক্ষণ করতে পারি, বিভিন্ন শিক্ষা লাভ করতে পারি বা বিভিন্ন তথ্য আমরা দেশ বিদেশে আদান প্রদান করতে পারি। ঠিক আছে, এছাড়াও ইনসিটু সংরক্ষণে আরও ছোটোখাটো কয়েকটা পয়েন্ট আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, বলে দিই একটু করে, এটা মুছে দিলাম। যেমন হচ্ছে আমরা সংরক্ষিত অরণ্য অর্থাৎ রিজার্ভ ফরেস্ট পড়েছি, এরপর সুরক্ষিত অঞ্চল হয় একটা, বা সংরক্ষিত অঞ্চল হয়। ঠিক আছে, সংরক্ষিত অঞ্চলটা কি? সংরক্ষিত অঞ্চল হচ্ছে এটা যে বনেই হতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, সংরক্ষিত অঞ্চল, ঠিক আছে, এটা বনাঞ্চলও হতে পারে বা কোনো এমনি অঞ্চল হতে পারে, এরিয়া হতে পারে, যেটাকে কিন্তু রাজ্য সরকার এটাকে সংরক্ষিত অঞ্চল বলে ঘোষণা করতে পারে। এবং এখানে যদি কোনো প্রাণী থাকে বা উদ্ভিদ থাকে সেখানে গাছ কাটা যাবে না, শিকার করা যাবে না। এরপর আর কি আছে? গেম রিজার্ভ আছে। ঠিক আছে, গেম রিজার্ভও কিন্তু গুরুত্ব অনুসারে কোনো রাজ্য সরকার এটাকে ঘোষণা করতে পারে। এবং এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কিন্তু শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ঠিক আছে, এইগুলো ছাড়া আর কি আছে? পবিত্র বনবিধি আছে। কি? অর্থাৎ স্যাক্রেড ফরেস্ট, পবিত্র বনবিধি মানে হচ্ছে স্যাক্রেড ফরেস্ট। ঠিক আছে, তাহলে স্যাক্রেড গ্রুপ যেগুলো আছে, তোমরা দেখবে জঙ্গলের মধ্যে কিন্তু এখনও আদিবাসী সম্প্রদায় মানুষ বসবাস করে, সেখানে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে অনেক বংশ পরম্পরায় ধরে তারা কিন্তু বিভিন্ন অঞ্চলে পুজো অর্চনা করে আসছে। সেই অঞ্চল ছোট হতে পারে, বড় হতে পারে, ফলে সেই অঞ্চলে কিন্তু দেখবে গাছপালা কাটা নিষিদ্ধ, বা অঞ্চল যদি বৃহৎ হয় সেই অঞ্চলে কিন্তু অনেক আমরা পশু পাখি, বিভিন্ন স্পিসিস, বিভিন্ন প্রজাতির কিন্তু আমরা পেতে পারি, ফলে সেগুলো কিন্তু সংরক্ষিত হয়ে আসছে। আরও কি অঞ্চল আছে? আরও আছে, যেমন হচ্ছে পবিত্র হ্রদ বা স্যাক্রেড লেক। পবিত্র হ্রদ মানেও তাই, যে হ্রদগুলোকে মানুষ ধর্মীয় কাজে বহু বছর ধরে ব্যবহার করে আসছে, ফলে সেখানে কিন্তু সংরক্ষিত হচ্ছে সেই জল যেমন সংরক্ষিত হচ্ছে, জলজ উদ্ভিদ, জলজ
প্রাণীগুলো সংরক্ষিত হচ্ছে। যেমন সিকিমে আছে আমাদের খেচিও পালরি, ঠিক আছে। সিকিমের কি এটা, সিকিম যদি আমরা যাই, সিকিমে খেচিও পালরি হ্রদ আছে, কিন্তু এটা হচ্ছে পবিত্র হ্রদ, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা ইনসিটু সংরক্ষণ করতে পারি। তাহলে ইনসিটু সংরক্ষণ আজকে আমাদের শেষ হয়ে গেল। ন্যাশনাল পার্ক অর্থাৎ জাতীয় পার্ক, অভয়ারণ্য, ঠিক আছে, সংরক্ষিত বনাঞ্চল, সংরক্ষিত অঞ্চল, গেম রিজার্ভ এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, পবিত্র হ্রদ, পবিত্র বনবিথি, সুরক্ষিত অঞ্চল, এই যে এতগুলো আমাদের প্রোগ্রাম আছে, এগুলোর মাধ্যমে ইনসিটু সংরক্ষণ আমরা করতে পারছি। অর্থাৎ জীবজন্তুকে, বিভিন্ন বন্য জীবজন্তুকে তাদের প্রাকৃতিক পরিবেশের মধ্যে, তাদের নিজস্ব বাসস্থানের মধ্যে রেখে তাদেরকে আমরা সংরক্ষণ করতে পারছি, যাতে তারা বিলুপ্ত না হয়ে যায়, যাতে তাদের সংরক্ষণ না কমে যায়, যাতে তারা সেই এরিয়াগুলোতে নির্ভয়ে প্রজনন কার্য করতে পারে, নির্ভয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, ঠিক আছে। এরপর আমরা এক্সিটু সংরক্ষণ জানব। আচ্ছা, এক্সিটু সংরক্ষণ জানার আগে এখান থেকে কিছু কিছু শর্ট কোশ্চেন পড়ে, সেগুলো তোমরা জেনে নাও। যেমন ইউনেস্কো আমরা বলে দিয়েছি, IUCN বলে দিয়েছি, ম্যাপ আমরা বললাম, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম হতে পারে। আর কি আছে, WWF আছে, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার, ঠিক আছে। সাইট আসতে পারে CITES, এটা হচ্ছে কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস, দাঁড়াও দেখা যাচ্ছে, এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা, ঠিক আছে। দেখো পুরোটা দেখা যাচ্ছে, কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস অফ ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা। CI আসতে পারে, কনজারভেশন ইন্টারন্যাশনাল। তাহলে এত ধরনের কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে। আমরা এরপরে এক্সিটু সম্বন্ধে জানব।